ন্যারেটিভটা নির্মাণ করা। আমি ন্যারেটিভের উদাহরণটা কেন দিচ্ছি, দেখেন হাসিনা যে শুধু জুলাইতে এত মানুষ মেরেছে তা না, জুলাইয়ের আগে 15 বছরে শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে। কিন্তু দেখেন তাদের কারোর জন্য মধ্যবিত্ত কোথাও কাঁদে নাই। কেন কাঁদে নাই? কারণ কালচারাল ন্যারেটিভ মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। মিডিয়া মধ্যবিত্তের মনকে শিখিয়েছে বিএনপি জামাতের কেউ মারা গেলে তোমার কান্নার প্রয়োজন নাই। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট ডেঞ্জার উই হ্যাভ ইন ফ্রন্ট অফ আস। যে আপনি যদি এই যে বিএনপি জামাতের যারা মারা গেছে তখন তাদের গল্পটা বলা যায়নি। কেন গল্প বলা যায়নি? কারণ কোনো মিডিয়াতে আপনি তাদের কথা বলতে পারতেন না। ফলে দেখেন ওই লোকগুলা অনেকেই শহীদ হয়েছে, অনেকেই গুমে নির্যাতন সহ্য করেছে, কিন্তু শুধু ন্যারেটিভ নাই বলে তাদের জন্য মধ্যবিত্ত ওই সময় কাঁদে নাই। তার মানে ন্যারেটিভের প্রয়োজনীয়তা কতখানি তীব্র। আমি আরেকটা উদাহরণ দেখাই। 52 ভাষা আন্দোলনে যদি শহীদের সংখ্যা আপনারা কাউন্ট করেন এবং অ্যাট্রোসিটি যদি দেখেন অ্যাজ কম্পেয়ার টু জুলাইয়ের অ্যাট্রোসিটি, এটা অনেক পার্থক্য, বিশাল তারতম্য। কিন্তু 52 আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কেন? আবারও এর কারণটা হচ্ছে ন্যারেটিভ। 52 পরে আমরা সেই ন্যারেটিভগুলো নির্মাণ করেছি, আমাদের পূর্বপুরুষেরা নির্মাণ করেছে। এই গল্প নির্মাণের মাধ্যমে এটা আমাদের কালেকটিভ মেমোরির অংশ হয়ে উঠেছে। ফলে জুলাইয়ের পরবর্তী সময়ে আমাদের প্রধান কাজ, আমরা অল্প দিনের সরকার, আমরা অনেক বিশাল পরিবর্তন করবো এটা আমি বিশ্বাস করি না। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইন ফ্যান্টাসি। আমি জানি আমার সময় কয়দিন আছে, এর মধ্যে আমাকে কি কি কাজ করা যাবে এবং আমি সেই কাজগুলো করছি। এবং আমার ধারণা আমি 15 থেকে 16 ঘন্টা কাজ করি এবং যারা আমার সঙ্গে অনেক ইয়াং ছেলে কাজ করে বিভিন্ন প্ল্যাটফর্মে জুলাই রিলেটেড, ওদের কাছে খোঁজ নিলে জানতে পারবেন আমরা কী করছি। এখন এই যে যত আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গিয়ে অনেক ডকুমেন্টারি দেখেন, অনেক ডকুমেন্টারি, যে আনাসের মায়ের ডকুমেন্টারি হয়তো আপনারা দেখে থাকবেন, যেখানে আনাসের মা বলেছিল গুলিটা লাগছে আমার ছেলের বুকে আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়। এবং এই কথা যে শোনে কারো পক্ষে কান্না সংবরণ করা সম্ভব হয় না। এরকম শত শত আপনারা ডকুমেন্টারি দেখছেন, এর সবগুলোই আমাদের বানানো, কিন্তু আমরা কোথাও লিখি না সংস্কৃতি মন্ত্রণালয়। এটা হচ্ছে মুশকিল। এখন আমরা কেন লিখি না? আমরা লিখি না এই কারণে যে আমার এখানে জনপ্রিয় মন্ত্রী হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি অফকোর্স, এমনকি আমার তাদেরও প্রয়োজন নাই। আমি গত জানুয়ারিতে মারা যেতে পারতাম, আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। সো আই এম লিভিং এ বোনাস লাইফ। এবং এই বোনাস লাইফে যে আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ দেখবো, এটাও তো আমরা ভাবি নাই। আল্লাহ দেখাইছে সেটা। তারপরে যখন আমার উপর এই দায়িত্বটা এসে পড়ে, তখন আমি প্রথমেই বলেছি নো, আই এম নট গোয়িং টু টেক দিস রেসপন্সিবিলিটি, নো, দ্যাটস নট মাই জব। অ্যান্ড দেন ক্রমাগত প্রেশারের পর একটা পর্যায়ে গিয়ে আমি অ্যাকসেপ্ট করি। এবং অ্যাকসেপ্ট করার সময় আমি নিজেকে একটা কথাই বলেছি, আমি যতটুকু কাজ পারি এই কালচারাল অঙ্গনে, আমি এই কদিনে যেন অ্যাটলিস্ট জুলাইয়ের ন্যারেটিভটা নির্মাণ করে যেতে চাই। কারণ আবারও বলছি, সত্যের চেয়ে সত্য এখন তাজা। 5 বছর পরে সত্য তাজা থাকবে না। 5 বছর পরে আমাদের রক্ষা কবচ হবে ন্যারেটিভ, এই গল্পগুলো। এই যে একজন আবরার ফাহাদের ছবির কথা বললাম, ইউ ফেল টু কিল আবরার ফাহাদ। আমি তো বিশ্বাস করি এই আবরার ফাহাদের অ্যাপারেন্টলি এটা একটা ডকুমেন্টারি মনে হতে পারে, কিন্তু এগুলো এত বড় দেয়াল হয়ে দাঁড়ায়। এই দেয়াল পার হয়ে ফ্যাসিবাদ বা কোনো হ্যাজিমনির পক্ষে খুব দ্রুত বাংলাদেশে আসা খুব কঠিন কাজ। ফলে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের যে সত্য, সেই সত্যটাকে আমাদের কালেকটিভ ন্যারেটিভে পরিণত করা। সেই কাজটা আমরা করছি। তবে এটা সত্য কথা, জুলাই এত বড়, এত বৃহৎ, এত বিশাল, এই ন্যারেটিভ নির্মাণের কাজ কারো পক্ষে 1 বছরে শেষ করা সম্ভব না। পরবর্তীতে যারা আসবে তারাও এটা কন্টিনিউ করা উচিত। আই থিঙ্ক 4-5 বছর পরে আমরা একটা জায়গায় গিয়ে বলতে পারবো যে হ্যাঁ, আমরা জুলাইয়ের সব স্বরকে ধরবার চেষ্টা করেছি এবং হয়তো পেরেছি। আমি বিশ্বাস করি যারা নির্বাচিত হয়ে আসবেন তারা এই কাজটা কন্টিনিউ করবেন। আর আমার পক্ষ থেকে এটুকু বলার যে আমি যতক্ষণ আছি আমার কাজটা আমি যতখানি সম্ভব করে যখন আমি স্টেপ ডাউন করবো, তখন বিফোর আই স্টেপ ডাউন আমি একটা প্রেস কনফারেন্স করে বলবো যে আমরা কী কী কাজ করেছি, যেগুলো আমরা লুকিয়ে রেখেছিলাম, কোথাও বলিনি যে আমরা
এটা পেছনে আছি। সে সব কাজগুলো আমরা বলবো এবং একই সঙ্গে আগামী 5 বছর আমাদের কি করা উচিত এইটা নোট টু সাকসেসের নামে আমি একটা প্রেস কনফারেন্স করবো আমার পরে যারা আসবেন তাদের উদ্দেশ্যে। সেখানে আমি আমার বিদ্যায় বুদ্ধিতে যতটুকু কুলায় সেটা বলে যাব, বাকিটা তারপরে যারা ওনারা আসবেন এটা ওনাদের দায়িত্ব, ওনারা কোনটাকে যৌক্তিক মনে করেন সেটা করবেন, কিন্তু আমি যেটাকে সৎভাবে মনে করি কন্টিনিউ করলে ভালো হয় সেটা আমি বলে যাব। এই ধারাটা আমরা চালু করে যেতে চাই যে যাতে এটা একটা রিলে রেসের মতো হয়, মানে আমাদের পরে যারা আসবেন তারা যেন কন্টিনিউ করতে পারে এবং এটাকে যেন সামনে নিয়ে যায়। এই দোয়াটা আপনারা সবাই করবেন। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।